দেশ টিভি স্পোর্টস আওয়ারে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছে আমি রাফিউল ইসলাম রাতুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় দিয়ে টি-20 সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে 7 রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। এই জয় দিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। 148 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 140 রানে অল আউট হয় ক্যারিবিয়ানরা। 26 রান ও 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন শেখ মেহেদী হাসান। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। হারের বৃত্তে ঘুরতে থাকা দলটার জন্য একটা জয় অনেক বেশি দরকার ছিল হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে। আর বিজয় দিবসের প্রথম প্রহরে সেই কাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর জয়টাই উপহার দিল গোটা দল ওয়েস্ট ইন্ডিজকে 6 বছর পর 7 রানে এই ফরম্যাটে হারিয়ে। দেয়ালে পিঠ থেকে গেলেই বাংলাদেশের আসল পারফরমেন্সের দেখা মিলে। ক্রিকেট পাড়ার বহুল প্রচলিত সেই প্রবাদটাই পূর্ণতা পেল যখন 148 রানের টার্গেটে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। নিজের প্রথম ওভারের প্রথম বলে তাসকিন দেখান ম্যাজিক। এরপর শুরু শেখ মেহেদীর ঘূর্ণি ম্যাজিক। নিকোলাস পুরান, জনসন চার্লস আর পরে ইনিংসের সপ্তম ওভারে আন্দ্রে ফ্লেচার ও রোস্টন চেসকে ফিরিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করতে বেছে নেন এই ম্যাচকে তিনি। স্কোরবোর্ডে 38 রান উঠতেই নেই টপ অর্ডারের 5 ক্যারিবিয়ান ব্যাটার। এরপর টাইগার শিবিরে ভয় ধরিয়েছিলেন রফম্যান পাওয়াল 35 বলে 60 রানের ক্যামিওতে। শেষ 3 ওভারে ক্যারিবিয়ানদের প্রয়োজন ছিল মাত্র 20 রান। সেখান থেকে আবারও দলকে ম্যাচে ফেরান তাসকিন আর হাসান মাহমুদ। শেষ ওভারে শ্বাসরুদ্ধকর নাটকীয়তা ভরা ম্যাচের পর্দা নামান হাসান। হাফ ছেড়ে বাঁচে স্বস্তির জয়ে বাংলাদেশ। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা বরাবরের মতোই ছেলে মানুষিতে ভরা বাংলাদেশের। তানজিদ তামিম ব্যক্তিগত 6 রানে, লিটন দাস বল নষ্ট করেননি, খুলেননি রানের খাতাও। স্কোরবোর্ডে 30 রান উঠতেই সাজঘরে ফেরেন আফিফ হোসেনও। এরপর সৌম্য আর জাকের আলীর 57 রানের মান বাঁচানো জুটি। জাকের ফেরেন 27 রানে, আর জীবন পেয়েও সৌম্য করতে পারেননি অর্ধশতক। ফিরেছেন 32 বলে 43 রান করে। এদিকে 1 বছর পর দলে জায়গা পাওয়া শামীম হোসেন পাটোয়ারির 13 বলে 27 রানের ক্যামিওতে রানটা গিয়ে পৌঁছায় সম্মানজনক স্কোরে। আর তাকে যোগ্য সঙ্গ দেন ম্যাচ সেরা শেখ মেহেদী 26 রানে। বাংলাদেশ স্কোরবোর্ডে তোলে নির্ধারিত ওভারে 147 রান। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিজয় দিবসে দুর্দান্ত লড়াই করে টি-20 সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন টাইগার অলরাউন্ডার শেখ মেহেদী। ম্যাচ শেষে নিজের এমন পারফরমেন্সের রহস্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। পাশাপাশি সিরিজ জয়ের আশাও ব্যক্ত করেছেন এই অলরাউন্ডার। বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচে 7 রানের শ্বাসরুদ্ধকর এক জয়তলি নিয়েছে বাংলাদেশ, যেখানে দুর্দান্ত বোলিং করে ক্যারিবীয় ব্যাটিং লাইন আপ একাই ধসিয়ে দিয়েছেন শেখ মেহেদী। হয়েছেন ম্যাচ সেরাও। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের এমন পারফরমেন্স, দলের খেলা এবং সিরিজ জয়ের ব্যাপারে কথা বলেছেন তিনি। নতুন বলে বোলিং করা এবং সফলতার পিছনে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন এই অলরাউন্ডার। নতুন বলে তো আমি সবসময় বল করে থাকি, নর্মালি যেভাবে বল করি সে নিজের প্রসেসটাই ওইভাবে আগাইতেছিলাম। এবং ওদের রাইট হ্যান্ডি ব্যাটসম্যান ছিল, বাট আমার প্ল্যানিং ছিল আমি ওদের আরামে যাতে মানে এই উইকেটে আরামে যাতে ইজি আমি ওদের কোনো শর্টস খেলতে না দিই, কারণ ওরা তো আসলে অনেক স্ট্রং। তো ওদের আছে কি এভাবে প্ল্যান করে বল করছি। ওয়ানডে সিরিজে ধবল ধলের পর টি-20তে এমন জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগার শিবিরকে। জয় দিয়ে শুরুর পর সিরিজ জয়ের ব্যাপারেও আশাবাদী শেখ মেহেদী। চেষ্টা ভালো করতে পারেনি, বাট আলহামদুলিল্লাহ যে আজকে বিজয়ের মাসে টি-20 দিয়ে আবার শুরু করলাম। ইনশাল্লাহ সামনে আরো 2টা ম্যাচ আছে, ইনশাল্লাহ সিরিজ জেতার জন্য আমাদের যা কিছু করতে হবে ইনশাল্লাহ সেই জন্য প্রস্তুত আছে সবাই। ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল 10 রান। দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে সেই ওভারে মাত্র 3 রানে ক্যারিবীয়দের আটকে রাখেন তিনি। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে হাসানের বোলিংয়ের স্মৃতি মনে করে তার উপর বিশ্বাস ছিল বলে জানিয়েছেন এই টাইগারের স্পিনার। হাসান আবারও প্রমাণ করছে। হাসান আমার মনে আছে আমি একটা আয়ারল্যান্ড সিরিজে হাসান ডেথ ওভারে একটা ম্যাচ জিতাইছিল। আমার ওই ফিলিংসটা আবার চলে আসতেছিল, হাসান হয়তোবা পারবে। আমার হাসানের বিশ্বাস ছিল কিনা আমি জানি না, বাট আমার নিজের ভিতরে ওই বিশ্বাসটা ছিল যে হাসান হয়তোবা এই ম্যাচটা শেষ করবে। তাকে আলহামদুলিল্লাহ হাসান লাস্ট ওভারে আউটস্ট্যান্ডিং বল করছে। এই সিরিজে অধিনায়কত্ব করছেন লিটন দাস। ম্যাচ শেষে লিটনের অধিনায়কত্বের প্রশংসা করতেও ভোলেননি মেহেদী। মাঠে লিটনের নেতৃত্বকে সাহসী এবং অসাধারণ বলে মনে করেন তিনি। লিটনের ক্যাপ্টেন্সি আউটস্ট্যান্ডিং। লিটন অনেক সাহসিকতা ক্যাপ্টেন্সিটা আজকে দেখাইছে যে লিটন যে সময় যেটা দরকার সেটা করার চেষ্টা করছে। প্রথম ম্যাচে শেষ পর্যন্ত লড়াই করে জয় সিরিজের পাশাপাশি টাইগারদের এগিয়ে রাখবে মানসিকভাবেও। তাই বিজয়ের মাসে শেষটা রাঙিয়ে সিরিজ জিতে দেশে ফিরবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা ক্রিকেট ভক্তদের। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।
প্রথম টি-20তে রোমাঞ্চকর জয়ের দিনে একাধিক রেকর্ড গড়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা। টাইগার উইকেট কিপার হিসেবে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েছেন লিটন দাস। আর বাংলাদেশের বোলার হিসেবে ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ উইকেটের কীর্তি গড়েছেন তাসকিন আহমেদ। এদিকে আরেক রেকর্ডের নাম লিখিয়েছেন ম্যাচ সেরা শেখ মেহেদী হাসান। টাইগারদের রেকর্ডের আদ্যপান্ত রিপোর্টে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে কিছুই করতে পারেননি অধিনায়ক লিটন দাস। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন এই টাইগার ব্যাটার। তবে এই ম্যাচে গ্লাভস হাতে লিটন দাস ছিলেন দুর্দান্ত। উইকেটের পেছনে দাঁড়িয়ে বাংলাদেশের উইকেট কিপার হিসেবে এক ম্যাচে সর্বোচ্চ 5 ডিসমিসালের রেকর্ড গড়েছেন তিনি। এর মধ্যে ছিল 4টি ক্যাচ এবং 1টি স্ট্যাম্পিং। এর আগে মুশফিকুর রহিম এবং নুরুল হাসানের ছিল 3টি করে ডিসমিসাল। এদিন বল হাতে দুর্দান্ত ছিলেন পেসার তাসকিন আহমেদ। এই ম্যাচে 2 ক্যারিবিয়ান ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। আর এরই মাধ্যমে চলতি বছর সব সংস্করণ মিলিয়ে 58 উইকেট শিকার করলেন তাসকিন, যা কোনো বাংলাদেশি বোলারের এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ 5 উইকেট পাওয়ার রেকর্ড। এর আগে 2018 সালে 57 উইকেট নিয়ে শীর্ষে ছিলেন আরেক পেসার মুস্তাফিজুর রহমান। এদিকে ব্যাটে বলে দুর্দান্ত খেলে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন ম্যাচ সেরা অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। ব্যাটিংয়ে দলের দুঃসময়ে ব্যাট হাতে 26 রান করার পর বোলিংয়েও মাত্র 13 রানের খরচায় তুলে নেন 4 উইকেট। আর এরই মাধ্যমে মাত্র তৃতীয় বাংলাদেশি হিসেবে এক টি-20 ম্যাচে 25 রান ও 4 উইকেট নেওয়ার কীর্তি করলেন তিনি। এর আগে মাশরাফি একবার এবং সাকিব আল হাসান এমন পারফরমেন্স করেছিলেন 4 বার। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। লিটন দাসের অফ ফর্ম নিয়ে বেশ চিন্তায় রয়েছে বাংলাদেশের নির্বাচকরা। লিটনকে নিয়ে টিম ম্যানেজমেন্টের যথেষ্ট কাজ করার সুযোগ এসেছে। এদিকে জাতীয় দলের জন্য তামিম ইকবালকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। নির্বাচকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার সাংবাদিকদের একথা জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। রিফাত আঞ্জুমের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ দলে বর্তমানে সবচেয়ে সমালোচিত ক্রিকেটারের নাম লিটন দাস। সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20তে তার অধিনায়কত্বে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ, কিন্তু ব্যাট হাতে ব্যর্থ লিটন। ওয়ানডেতে ব্যর্থতার রেশ লিটন টেনে এনেছেন টি-20তেও। লিটনের এমন বাজে ফর্মের চেয়েও তার আউট হওয়ার ধরন বেশি চিন্তায় ফেলেছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে। জানান তাকে নিয়ে টিম ম্যানেজমেন্টের কাজ করার সময় এসেছে। এতটুকু বলতে পারি, উই আর সার্টেনলি কনসার্ন about the way he is getting out, and near future যদি সেখানে কোনো কিছু মেরামতের প্রয়োজন হয়, মেরামতের জন্য কোচরা আছেন। যদি সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন হয়, তার জন্য কোচরা আছেন। অথবা তিনি যদি আগামীতে আরও দুটো খেলা আছে, সেখানে আবার ফেরত আসতে পারেন, দ্যাট উইল বি মোস্ট ওয়েলকাম। এ সময় তামিম ইকবালের জাতীয় দলে ফেরার বিষয় নিয়ে কথা বলেন প্রধান। জানান তামিমের সঙ্গে আলোচনার সময় এখন এসেছে। তার সঙ্গে এবং বোর্ডের সঙ্গে আলোচনা করে সব সিদ্ধান্ত নেওয়া হবে। তামিম ইকবাল খেলা শুরু করেছেন, এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস যে এটাও খুব অতি দ্রুত আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার হি উইল বি অ্যাভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবল থাকবেন কিনা। আমরা তার সঙ্গে নিশ্চয়ই এখন আলাপ করার মতো একটা অপর্যায়ে চলে গেছি, এবং আমার বিশ্বাস সেটার জন্য বোর্ড এবং সিলেক্টার্স দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা মানে এটার একটা সমাধানের রাস্তা অনেক বেশি ফার্ম করবে। এ সময় সাকিব আল হাসান ইস্যুতে কথা বলেন প্রধান নির্বাচক। জানান সাকিবের বিষয়ে প্রক্রিয়া মেনে সব সিদ্ধান্ত নেওয়া হবে। সাকিব আল হাসানের ইস্যু আপনারা নিজেরাই অবহিত আছেন। এটার ব্যাপারে আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না। সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়াটা হচ্ছে ক্রিকেট অপারেশনস, এবং ক্রিকেট অপারেশনসের থ্রু সিলেকশন প্যানেল। তো কাজেই এটা ওই প্রক্রিয়ার মধ্যেই চলবে, আগামীতেও সেভাবেই চলবে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। বিজয় দিবস প্রীতি ম্যাচে জয় পেয়েছে শহীদ জুয়েল একাদশ। শহীদ মোস্তাক একাদশকে 9 উইকেটে হারিয়েছে শহীদ জুয়েল একাদশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 15 ওভারে 5 উইকেটে 128 রান করে মোস্তাক একাদশ। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ রফিকের 50-তে 1 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জুয়েল একাদশ। বিজয় দিবস উপলক্ষে বরাবরের মতোই সাবেক ক্রিকেটারদের নিয়ে ম্যাচের আয়োজন করেছে বিসিবি। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ গড়ায় সকাল 10টায়। এদিন টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 15 ওভারে 5 উইকেটে 128 রানের সংগ্রহ পায় শহীদ মুস্তাক দল।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নামেন দুই ওপেনার মেহরাব হোসেন অপি ও হান্নান সরকার। শুরুটা ভালো করলেও ম্যাচের পঞ্চম ওভারে দলীয় ৪৬ রানে প্রথম উইকেট কাল হয়ে দাঁড়ায় আশরাফ হোসেন লিপুর দলের। ব্যক্তিগত ১৪ রানে সাজঘরে ফেরেন ওপেনার অপি। এরপর একে একে শুরু হয় ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। ২৫ রান করে দলীয় ৫২ রানে আরেক ওপেনার হান্নানও ফেরেন সাজঘরে। এরপর আর ব্যক্তিগত বড় সংগ্রহ পায়নি অন্য ক্রিকেটাররা। নান্নু রাজ্জাকদের আসা যাওয়ার মিছিলে ১২৮ রানে থামে শহীদ মোস্তাকদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত এক ইনিংস খেলেন ওপেনার রফিক। ৪ ছক্কার ফুলঝুরিতে একাই কাল হয়ে দাঁড়ান প্রতিপক্ষের। অপর প্রান্তে থাকা আরেক ওপেনার এহসান জিসানও ভোগান প্রতিপক্ষ বোলারদের। এই দুই ব্যাটারের পার্টনারশিপে ১০০ রান তুলে নেয় হাবিবুল বাশার সুমনের দল। রফিক একাই খেলেন ৩৬ বলে ৫৮ রানের ইনিংস। আউট হওয়ার আগ পর্যন্ত ২টি ৬ ও ৫টি ৪ মারেন এই বাঁহাতি ব্যাটার। মাঠে থাকা ওপেনার সিজানের পাশে ৩ নম্বরে নামেন শাহরিয়ার নাফিস। এই দুই ব্যাটার অপরাজিত থেকেই পৌঁছে যায় জয়ের বন্দরে। প্রতিপক্ষ বোলারদের কোনো সুযোগ না দিয়ে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় সুমনের দল। ওপেনার সিজান করেন ৩৯ বলে ৪৩ রান ও নাফিস করেন ১১ বলে ১৬ রান। ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে ম্যাচে বড় ভূমিকা রাখেন মোহাম্মদ রফিক। ৩ ওভারে মাত্র ১৩ রানের খরচায় ২ উইকেট তুলে নেন এই অলরাউন্ডার। ১৬১.১১ স্ট্রাইক রেটে ব্যাটিং তাকে এনে দেয় ম্যাচ সেরার পুরস্কার। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ ও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান। রোববার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠার পর ইসিবির পরীক্ষা উতরাতে পারেনি সাকিব। তাই বোলিং শুরুর আগে আবারও দিতে হবে পরীক্ষা। এর আগে সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়েছে এই টাইগার অলরাউন্ডারকে। ইসিবির ল্যাবে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে না পারায় ইংল্যান্ডের সব ঘরোয়া ক্রিকেটে সাকিব আল হাসানকে নিষিদ্ধ করায় অন্য প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিয়ে সৃষ্টি হয় ঘোলাটে এক পরিস্থিতি। রোববার এই পরিস্থিতির পরিষ্কার ব্যাখ্যা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই অনুযায়ী দেশের বাইরে কোনো ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না সাকিব। বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, আইসিসি অবৈধ বোলিং অ্যাকশনের নীতিমালা ১১ অনুচ্ছেদের ৩ নম্বর ধারা অনুযায়ী যখন কোনো ক্রিকেট বোর্ড কোনো বোলারকে নিষিদ্ধ করে তখন সেই শাস্তি স্বয়ংক্রিয়ভাবে আন্তর্জাতিক ক্রিকেট ও অন্যান্য সব দেশের ঘরোয়া প্রতিযোগিতায় কার্যকর হয়ে যায়। তাই ইংল্যান্ডের পাশাপাশি বিশ্বের অন্য সব ঘরোয়া প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটেও আপাতত নিষিদ্ধ থাকবেন সাকিব আল হাসান। তবে অ্যাকশন সূত্রে আবারও যে কোনো সময় বোলিংয়ে ফেরার সুযোগ থাকছে সাকিবের সামনে। সেক্ষেত্রে আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নীতিমালা ১১ অনুচ্ছেদের ৪ নম্বর ধারা অনুযায়ী আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষাগারে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে সাকিবকে। সেখানে উতরাতে পারলে মিলবে বোলিং করার অনুমতি। এর আগে পর্যন্ত ঘরোয়া এবং আন্তর্জাতিক যে কোনো প্রতিযোগিতায় শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবেন সাকিব আল হাসান। বর্তমানে শ্রীলঙ্কার টি10 লিগে গত ২ ম্যাচে ব্যাটার হিসেবেই খেলেছেন সাকিব। তবে আইসিসির নীতিমালা দেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করে নিজের অ্যাকশন শুধরানোর সুযোগ পাবেন সাকিব। ফলে বিপিএলে সাকিবের বোলিং নিয়ে কোনো বাধা থাকছে না। চলতি বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন সাকিব। সেখানে সারের হয়ে সামারসেটের বিপক্ষে ২ ইনিংস মিলিয়ে দারুণ বোলিংয়ে ৯ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। তবে অবাক করার বিষয় হলো সেখানে ২ ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বোলিং করলেও একবারও নো বল ডাকেননি আম্পায়াররা। সাকিব এরই মধ্যে চেন্নাইয়ের পরীক্ষাগারে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে যোগাযোগ করেছে বলে জানা গেছে। যদি ভারতের ভিসা পান তাহলে চলতি লঙ্কা টি10 সুপার লিগ শেষে পরীক্ষা দিতে চেন্নাই যাবেন তিনি। তার আগে ভারতের ভিসা নিতে তিনি শ্রীলঙ্কা থেকে যাবেন আরব আমিরাতে। যদি ভারতের ভিসা না পান তাহলে আবারও পরীক্ষা দিতে হবে ইংল্যান্ডেই। সাকিব বোলিং অ্যাকশন শুধরে কবে আবার আন্তর্জাতিক ক্রিকেটে বোলার হিসাবে মাঠে নামবেন সেটাই এখন দেখার পালা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিজয় দিবসের দিনে জয় উপহার দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব নারী ক্রিকেট দল। অনূর্ধ্ব ১৯ নারী এশিয়া কাপ টি20তে শ্রীলঙ্কাকে হারিয়েছে কিশোরীরা। ম্যাচে অনূর্ধ্ব নারীরা জয় পেয়েছে ২৮ রানে। এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ৯ উইকেটে ১২২ রান। সাদিয়া আক্তারের ৩১, আফিয়া আসিমার ২৫ ও সুমাইয়া আক্তার করেন ২৪ রান। জবাবে শ্রীলঙ্কা ৭ ওভারেই তুলে ফেলেছিল ২ উইকেটে ৪৭ রান। তবে ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে থামে রানের চাকা। ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা।
অধিনায়ক সুমাইয়া 3টি, ফারজানা নিশিতা আক্তার 2টি করে উইকেট নেন। টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ মঙ্গলবার স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের প্রহর গুনছে স্বাগতিক নিউজিল্যান্ড। ইতিহাস গড়ে এই ম্যাচ জিততে ইংল্যান্ডের এখনও প্রয়োজন 640 রান। হাতে রয়েছে 8 উইকেট। 3 উইকেটে 136 নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসনের 156 রানের দাপুটে ইনিংসে বড় লিড পায় নিউজিল্যান্ড। ডোরেল মিচেল 60 ও সেন্টার 49 রান করেন। রাচিন রবীন্দ্র ও টম ব্ল্যান্ডের দুজনের ব্যাটেই আসে 44 করে রান। 658 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঢুকছে ইংল্যান্ড ব্যাটিং লাইন আপ। ক্রুলি 5 ও বেন ডাকেট 4 রানে ফিরে যান সাজঘরে। জ্যাকব ব্যাথেল ও জো রুট অপরাজিত থেকে শেষ করেন তৃতীয় দিনের খেলা। কিউইদের বিপক্ষে জিততে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে ইংল্যান্ডকে। ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে চাপে পড়েছে ভারত। অজিদের 445 রানের জবাবে 394 রানে পিছিয়ে রোহিত শর্মার দল। 7 উইকেটে 405 রান নিয়ে তৃতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিনের সাথে 40 রান যোগ করতে 3 উইকেট হারায় অজিরা। জাসপ্রীত বুমরা একাই নেন 6 উইকেট। জবাব দিতে নেমে চাপে পড়ে ভারত। স্কোরবোর্ড 6 রান উঠতেই সাজঘরে ফিরে যান জয়সওয়াল ও শুভমান গিল। বেশিক্ষণ টিকতে পারেনি কোহলি কিংবা ঋষভ পান্ত। স্কোরবোর্ডে 44 রান উঠতেই ভারত হারায় 4 উইকেট। আরেক ওপেনার KL রাহুল 33 ও অধিনায়ক রোহিত রানের খাতা খুলতে না পারলেও অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। মিচেল স্টার্ক নিয়েছেন 2 উইকেট। এবার জানাবো দেশের বাইরে ফুটবলের খবর। আবারও হেরেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এবার লেগানেসের কাছে 1-0 গোলের লজ্জার হার নিয়ে মাঠ ছেড়েছে হ্যান্সি ফ্লিকের দল। এদিকে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে নাটকীয়তায় ভরা ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে 2-1 গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। ফলে সব ধরনের প্রতিযোগিতায় শেষ 11 ম্যাচের 8টিতে হারল গেল আসরের টেবিল জয়ী পেপ গার্দিওলার দল। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। বার্সেলোনা ভক্তরা হয়তো ইতিমধ্যেই আজ করতে পেরেছে তাদের ক্লাব ফিরে পেয়েছে তাদের অক্ষপথ। খুব ভালো শুরুর পর ঠিক যেমনটা চলেছে কয়েক মৌসুম ধরেই লিগের মাঝপথে নিজেদের হারিয়ে খোঁজার ব্যাপারটা। এবারও হেরেছে বার্সা। ঘরের মাঠে লেগানেসের বিপক্ষে হেরে চমক দিয়েছে ভক্ত থেকে শুরু করে প্রতিপক্ষকেও। ম্যাচের 4র্থ মিনিটেই প্রথম সুযোগ পায় লেগানেস। কর্নার থেকে সেই সুযোগ কাজে লাগায় সার্জিও গঞ্জালেস। কিছুই করার ছিল না বার্সেলোনা গোলরক্ষক পেনের। অবশ্য ম্যাচের পরিসংখ্যান কথা বলছে বার্সার হয়ে। 80% বেশি সময় ধরে বল দখলে রেখে গোলের জন্য 20টি শট নিয়ে মাত্র 4টি লক্ষ্যে রাখতে পেরেছিল বার্সা। অন্যদিকে লেগানেসের 6 শটের মধ্যে 4টি ছিল লক্ষ্যে। সফরকারীদের চাপে রেখে একের পর এক আক্রমণে রক্ষণের কঠিন পরীক্ষা নেয় বার্সা। পরিসংখ্যান বলছে প্রতি 4 মিনিটে একটি করে গোলে শট নিয়েছে কাতালুনিয়ার জায়ান্টরা। রাফিনিয়া, লেভানডোভস্কি, ইয়ামাল, দানি ওলমো, পেদ্রি, কাজাভো ব্যর্থ একের পর এক সেই সুযোগ কাজে লাগাতে। দ্বিতীয়ার্ধে চাপ আরও বাড়ায় বার্সা, এমনকি মাঠে এসে সতীর্থদের বলও বাড়িয়ে দেন বার্সেলোনার গোলরক্ষক পেনিয়া। ম্যাচের শেষ দিকে এমনকি যোগ করার সময়ও বার্সা হারায় গোল করার সুযোগ। ফলে লিগে ঘরের মাঠে টানা 2 ম্যাচ হারল কাতালুনিয়া জায়ান্টরা। এই ম্যাচের আগে লাস পালমাসের বিপক্ষে 2-1 গোলে হেরেছিল তারা। 18 ম্যাচে 4র্থ হারের পরও 38 পয়েন্ট নিয়ে এখনও লিগ টেবিলের চূড়ায় রয়েছে বার্সা। 17 ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তাদের পেছনে অ্যাটলেটিকো মাদ্রিদ, আর সমান ম্যাচে 37 পয়েন্ট নিয়ে 3 রিয়াল। 2 ক্লাবের সামনে সুযোগ বার্সেলোনাকে টপকে যাবার। এদিকে রাতে ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে ম্যানইউ। পুরো ম্যাচে লিড ধরে রাখা পেপ গার্দিওলার দল শেষ 2 মিনিটেই হাতছাড়া করেছে 3টি পয়েন্ট আর গোটা ম্যাচ। গেল মৌসুমে ট্রেবল জেতা দলটাই সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষে 11 ম্যাচের হারল 8টিতে। ইতিহাদ স্টেডিয়ামে শুরুতেই 2 দলের কেউই কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। ঝিমে তারা চলা ম্যাচে 37 মিনিটে এগিয়ে যায় সিটিজেনরা। কর্নার থেকে পাওয়া বলে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন ক্রোয়াট ডিফেন্ডার ভার্দিওল। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি ইউনাইটেড। গোলের জন্য মরিয়া রেড ডেভিলসরা পেয়ে যায় পেনাল্টি ম্যাচ শেষ হবার ঠিক 2 মিনিট আগে। আর 88 মিনিটে সেই স্পট কিকে দলকে সমতায় ফেরান ম্যানইউ অধিনায়ক ফার্নান্দেজ। 2 মিনিট পর লিসান্ড্রো মার্টিনেজের থ্রু বল ধরে দুরূহ কোণ থেকে দারুণ ফিনিশিং এ জাল খুঁজে নেন দিয়ালো। 2-1 নিশ্চিত হয় জয়। 16 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে লিগে আপাতত 5ম স্থানে আছে সিটিজেনরা। সমান ম্যাচে 6 জয় ও 4 ড্রয়ে 22 পয়েন্ট নিয়ে টেবিলের 12তে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।
এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।